বুড়ো শালা সারা জীবন অঙ্ক কষে এখন আবার কবিতা মারাচ্ছে। এই এত কবিতা মারাইস নে, তুই উঠে দাঁড়া, তুই গদি সাইরে কাইটে পর, তোর আর দরকার নাই, তোর কেউ চাই না। এই সুদ করি সুপালি, তোর গুয়ায় মারলাম তালি। ইংরেজরা তোরে কয় স্যার, আমার কথা পরিষ্কার, এই মুহূর্তে গদি স্যার, স্যার গদি। কথা শুনে আ করে বসে থাকলি কে? গদি সারবার কলাম না, গদিতে উঠে দাঁড়া, গদি স্যার। এ আইসে হরিদাস পাল, ও লম্বা লম্বা বাল, ও কথা কলো আর আমি গদি ছাড়ি দিলাম। দূর পাগল। ওদি কি কাণ্ড, বুড়ো শালা সারা জীবন অঙ্ক কষে এখন আবার কবিতা মারাচ্ছে। এই এত কবিতা মারাইস নে, তুই উঠে দাঁড়া, তুই গদি সাইরে কাইটে পর, তোর আর দরকার নাই, তোর কেউ চাই না। আমারে কেউ চাই না মানে উল্টা পাল্টা কথা বলো কেন? আমারে অনেকেই চাই, এই জন্য তো আমি চেয়ারে বসে রয়েছি। আচ্ছা তোমার একটা কথা কই, আমারে কেউ চাই না এমন একজন রে তুমি আমার সামনে এনে দাঁড় করাও, আমি গদি ছাড়ি দেবো। তুই একজনটা খুঁজতেছিস, তা দেখ তোর সামনে আমি খাড়ায় রইছি, আমার কি একজন মনে হচ্ছে না? আমি কি শতজন নাকি? শালার এরকম একটা বোকামি আমি করতে পারলাম? দূরও নিজের প্রতি বিরক্ত লাগতেছে। এত পরিকল্পনা করে এই চেয়ারে এসে বইছি, আর এখন কলাম কি একজন রে আমার সামনে এনে দাঁড় করাও যে আমার চাই না, তাহলে আমি গদি ছেড়ে দেবো। আরে আমি একজনের কথা খুঁজছি কে? আমি 10-12 জন 100 জনের কথা কতাম না, কথা গুরুত্ববি। এ মিয়া, একটু আগে আমি যে কথা কইছি ওটা তো পুরনো হয়ে গেছে, ওটা পুরনো কথা। পুরনো কথা বাদ দাও, ছাত্র ঘরে খবর দাও। ছাত্র গো কাম স্কুল কলেজে অধ্যয়ন করা, ওরা এখন স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়ন করতেছে, ওকে আমি ডাহাডি করে ওকে পড়াশোনা নষ্ট করবো কে? তুই গদি সার, তুই গদি সার। তোমার কথায় আমি গদি ছাড়বো কে মিয়া? তুমি যাও গিয়া, তুমি কি আমার গদিতে বসাইছো যে আমি তোমার কথায় গদি ছেড়ে দেবো? আমার এই গদিতে বসাইছে ছাত্ররা, ছাত্ররা যখন বলবে তখন আমি গদি ছাড়বো, তার আগে ছাড়বো না, মরে গেলেও ছাড়বো না। দেখছো দেখছো, শালার বিটা শালার কথা শুনছো, ওর মাথার চুল পেয়ে সাদা কাফনের মতো হয়ে গেছে, তারপরেও করছে মরে গেলেও গদি ছাড়বো না। এই বুড়ো খাটাস, তোরে গদিতে ছাত্ররা বসাইছে কিসের জন্য? হ্যাঁ, তার বাপ গো পকেট কাটার জন্য। তুই কি পকেট মার? কি বললি? আমি পকেট মার? স্কাউন্ডারেল কোথাকার! ছাত্ররা আমার গদিতে বসাইছে দেশের উপকারের জন্য, তাদের বাপের পকেট কাটতে বসাই নাই তো, তা আমি পকেট কাটবো কেন? আর আমি কোন দিক দিয়ে পকেট কাটলাম? আমার প্রমাণ দেখাও। তুই প্রমাণ চাচ্ছিস? তোরে আমি প্রমাণ দিচ্ছি, বুঝছিস? এই প্রমাণ যখন জনগণ সব জেনে যাবে না, তখন তোরে জাটা লাঠি নিয়ে লড়াইবে না, একেবারে এক দড়ি তুই আমেরিকা চলে যাবে না। তোর এই চেয়ারে বসানো হয়েছে একটাই কারণ, আর সেই কারণ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আর সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে ঠিক করবি কারা আসলে দেশ চালাবি। একজন যোগ্য নেতার হাতে এই দেশের দায়িত্বভার তুলে দেওয়া হবে। কিন্তু তুই তো উল্টো পাল্টা কাজ করতেছিস। তোরে অর্থ খাতে হাত দেবার কইছে কিটা? তুই তো একেবারে অর্থনীতির উন্নয়ন ঘটাতে যাইয়ে জনগণের তেল চুষে বাইর করার ব্যবস্থা করছিস। আমি এতক্ষণে বুঝতে পারছি চান্দু, তুমি কেন আমার সামনে আইছো? তুমি অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলতে আইছো, তা বলো তোমার সমস্যাটা কি? বলো আমি কি ক্ষতি করলাম, কার ক্ষতি করলাম, কিভাবে করলাম? আমারে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে। আমি খালি তো চোখে আঙ্গুল না, তোর গোয়ায় আঙ্গুল দিয়েও আমি দেখাই দিচ্ছি তুই আসলে কি সর্বনাশ করছিস। তুই অর্থনীতি আর মানুষের পকেটের কি দুর্দশায় নামাবাদ যাচ্ছিস সেটা আমি তোরে এক্ষুনি দেখাই দিতাছি। তুই শোন, আগে যেখানে বন্ধু বান্ধব নিয়ে রেস্তোরাঁয় 1000 টাকা খেলে 50 টাকা ব্যাট দিলেই চলতো, বিল তো 1050 টাকা। এখন 300 টাকার একটু বেশি খেলেই ব্যাট দিতে হবে 50 টাকা। 330 টাকা খেলে বিল আসবে 380 টাকা। 5% থেকে বেড়ে 15%, অর্থাৎ 3 গুণ ব্যাট বাড়ছে। আমি এখানে ক্ষতি কোন দিক দিয়ে করলাম? আমি তো আরো উপকার করছি। আরে বন্ধু বান্ধব নিয়ে হোটেল রেস্তোরাঁয় খাওয়ার দরকার কি? নিজেরা বাজার সদাই করে বাড়িতে বসে রাইন দেখাও। চুপ শালা ইবলিশ, চুপ, একদম চুপ। কিডা কোনে খাতে যাবি আর না যাবি সেটা কি তোর কাছে জিগে খাতে যাবি নাকি? আর শোন, মোবাইলে 3% ব্যাট যোগ হয়েছে, তাতে সব মিলিয়ে 100 টাকা রিচার্জ করলে আমাদের থাকবে মাত্র 43 টাকা 70 পয়সা।
আর ইন্টারনেটের দামে 10% কর যোগ করা হয়েছে, যা আগে ছিল না। এটাও আমি ভালো কাজ করছি। কি দরকার আছে ফোনে গুজুর গুজুর ফুজুর ফুজুর করে খামাখা অর্থ অপচয় করা? সামনাসামনি দেখা হোক, কথা হোক, সেটাই ভালো। আর ইন্টারনেট, ইন্টারনেটে ঢুকে মানসি এইটা ওইটা দেখে। আর এখন দাম বাড়ানোতে, ব্যাট বসানোতে ওইসব আর কেউ দেখবি না, ঠিক আছে? ওইসব দেখবি না, সবাই ভালো হয়ে যাবি, হুজুর হয়ে যাবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, এটা ভালো না? তুই তো নিজেই নামাজ পড়িস নে, আবার করছিস নামাজের কথা, তাও ভালো। কিন্তু যেসব যুক্তি দিলি এইসব বকওয়াজ। তারপরে কি করলি? রোগীর পথ্য, ফল, কমলা, আঙ্গুর, আপেল, ডালিম, নাশপাতি, ফলের রসের 60 কর 20% থেকে বেড়ে 30% হয়েছে। 15% থেকে বেড়ে 45% হয়েছে বাদামে। ওরে ভাই, তুই বুঝিস না কা? অসুস্থ হলে মানুষ বাঁচে, আজ না হোক কাল মরতেই হবি। তার এত ভালো মন্দ খায় লাভ কি? এই জন্যই তো আমি এই ব্যবস্থা করছি। ভালো হইছে না? আমার কাছে মনে হচ্ছে কি এক সুপার দিয়ে তোর নকল দাঁতগুলো আমি ফালাইয়ে দেই। বেয়াদব কনকার, এদিকে কি করছিস? চশমার ফ্রেম, চশমার গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটি, সিগারেট, রং, পটেটো স্ন্যাক্স, এইগুলোতে সম্পূরক শুল্ক কর বাড়াইয়ে দিছিস। যে চোখে পাওয়ার নাই সেই চোখে চশমা পরে লাভ কি? আর সানগ্লাস পরে ভাব নেওয়ারই বা দরকার কি? আরে কারেন্টও তো কম পুরানো উচিত। সিগারেট তো একটা খারাপ জিনিস, রং স্বাস্থ্যের জন্য ক্ষতি। তারপর পটেটো স্ন্যাক্স, এইগুলোও ক্ষতি, এগুলোতে ক্যান্সার হয়। এর লেগে তো আমি এই ব্যবস্থা করছি যাতে মানুষ এগুলো কম কম ইউজ করে। ওরে শালা, তোর কাছে তো ইবলিশ শয়তানও ফেল। তারপর শোন আরো কি হইছে। আগে পোশাকের দোকানে যে মূল্য লেখা থাকতো তার থেকে 7.5% ভ্যাট বাড়তি দিতে হতো, এখন দিতে হবে 15%। অর্থাৎ এই ঈদে 3,000 টাকার একটা পাঞ্জাবি নিলে বিলের উপর ভ্যাট যোগ হয়ে মোট বিল হবে 3,450 টাকা। দর্জির দোকানে কাপড় বানালে তাতেও ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। খলিপাট থেকে সেলাই করে পাঞ্জাবি পোশাক তোমাদের পরতে হবে কেন? তোমরা গার্মেন্টসের জিনিস ইউজ করো। আর প্যান্টের কথা কইলে, প্যান্টের দরকার কি? তোমরা সব লুঙ্গি পরো। বাঙালিরা লুঙ্গি পরলেই মানায় ভালো। গালির বন্যায় বাইসে যাবে অন্যায়, কিন্তু আমি গাইল দিলাম না। এবার শোন, মিষ্টির দোকানের ব্যাটও 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে মিষ্টির দামও বাড়বে। উৎসবে 1 কেজি মিষ্টি কিনতেও মানুষকে ভাবতে হবে। মিষ্টি খাওয়া আর বিষ খাওয়া সমান কথা। যে হারে ডায়াবেটিস বাড়তিছে, তাতে মিষ্টি থাকলে 100-র ভিতরে 100 মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হবে। এর থেকে এই বিষ না খাওয়াই ভালো। তোমরা এই খাওয়া ছাইড়ে দাও, টাকা পয়সা বেঁচে যাবি। আচ্ছা বুঝলাম, এটা আমি মাইনে নিলাম, এই জিনিসটা খারাপ না। কিন্তু বিস্কুট, জুস, ড্রিঙ্ক, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, কেক, আচার, সস, এসব পণ্য বেদে 15 থেকে 30% সম্পূরক শুল্ক এবং 15% ভ্যাট বসানো হয়েছে। কেন? তুমি কি বড় হইছো ঘাস খায় নাকি? তুমি বোঝো না কিসের জন্য এই যে এতগুলো জিনিসের নাম বললা? এর ভিতরে কোনটা স্বাস্থ্যকর বলো? সবই তো অস্বাস্থ্যকর জিনিস, সবই বিষ। এই জন্যই আমি এই ব্যবস্থা করছি। ভালো করছি না? তুমি শালা আমার নুম্বা করছো। এখন শোনো, ঔষধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়ানো হয়েছে। 2.4% থেকে 3% করা হয়েছে। পরিমাণটা হয়তো অল্প, কিন্তু জনগণের প্রয়োজনকে উপেক্ষার নমুনা এটা। এই সব মডিফাই করা ওষুধপত্র বাদ দাও আর বেচস নিয়ে সুখে দিন কাটাও, পয়সা বেঁচে যাবে। আবার আমদানি করা সাবানে 15% সার চার্জ বেড়ে এখন 60%-এ দাঁড়িয়েছে। ডিটারজেন্টে বেড়েছে 10%। এইটাও ভালো হয়েছে। তোমরা জামা কাপড় পরে উল্টাপাল্টা চলাচল করো, খেয়াল রাখো না। এই জন্য জামা কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। এখন থেকে তোমরা সাবধানে থাকবা। জামা কাপড়ও ছেড়বে না, ময়লাও হবে না, তোমাদের টাকা বেঁচে যাবে। এটা তো আমি মহা উত্তম কাজ করছি। আমার তো নোবেল দেওয়া উচিত। তোরে নোবেল না, বাল দেওয়া উচিত। একটা বাল জড়ো করে সেইগুলো দিয়ে মালা বানায় তোর গলায় দেওয়া উচিত। হারামির বাচ্চা। রোজার দিনগুলোতে সাধারণ মানুষ একটু ফল ফ্রুট খাবে, তাতেও 10% ভ্যাট বাড়িয়ে দিছিস তুই। সামনের ঈদে নতুন জামা কেনাকাটাও কঠিন করে দিছিস। হৈর শাসক মুক্ত প্রথম ঈদ আর রোজার যে আনন্দ, এই ভ্যাট বাড়াইয়ে তার অনেকটাই তুই নষ্ট করে দিছিস রে
ইন্টেরিয়াম হারামি। মোবাইল, ওষুধ, চশমা, টিস্যু, ফলের মতো দরকারি জিনিসের ব্যাট বাড়ল, অথচ দরকার ছিল যে প্রকল্পগুলোয় দুর্নীতির কারণে এত করের বোঝা চাপাতে হয় সেই বোঝা কমানো, অপ্রয়োজনীয় প্রজেক্ট বাদ দেওয়া, করের ভার থেকে মানুষকে বের হয়ে বাঁচতে দেওয়া। এই ভ্যাট বাড়ানো জনগণকে পাত্তা না দেওয়ারই দলিল। স্বৈরাচার মুক্ত হয়েছে মানুষ, কিন্তু এ রাষ্ট্র জনগণের রাষ্ট্র হয় নাই। वाह क्या सीन है। করের বোঝা কমানোর সংস্কার চেয়েছিলাম আমরা, 100টিরও বেশি পণ্যের কর বাড়ানোর সংস্কার না। শোনো মিয়া, এতক্ষণ ধৈর্য ধরে আমি তোমার কথা শুনলাম, কিন্তু আফসোস তোমার কোনো কথাই কাজে লাগলো না। হে হে, আমার কিছু যায় আসে না। তুমি এখন যাও, ওই পল্টন ময়দানে যাইয়ে জনসভা করে ভাষণ দেও গা। যাও যাও, সরো। কি করলি শালা শিয়াল, তুই যে শিয়াল সেটা তো আমরা জানতাম না, না জেনে শুনে তোরাতে মুরগিরে বর্গা দিছি। তাহলে তো দেখা যাচ্ছে তুমি শিয়াল আর মুরগির ওই গল্প জানো, তা বাস্তবে আমি সেই গল্পের বাস্তবিক রূপ, বুঝছো? প্রিয় অডিয়েন্স, আমাদের এই আয়োজন শুধুমাত্র বিনোদনের জন্য, কোনো মৃত বা জীবিত ব্যক্তির সাথে এর কোনো সম্পর্ক নাই। কেউ এটা গায়ে মাখবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।